দেখেন, আজকে আমরা মোটামুটি ভাবে জানবো কি আমাদের কমিউনিটিতে কিছু কমন ডিজিজ হয়। কমিউনিটিতে কিছু কমন ডিজিজ আছে। ডিজিজগুলো কিরকম, যে আপনি যখন একটা ফার্মেসির দোকান দিতে যাবেন এই ডিজিজগুলো আপনার কাছে কি কমনলি আসবে। ঠিক আছে, তাহলে আমরা অন্য প্র্যাকটিক্যালগুলোর সাথে সাথে কি এই কমন ডিজিজগুলো নিয়েও আমাদের একটু আলোচনা করতে হবে। এর ভিতরে কমন ডিজিজগুলোর ভিতরে কি আছে, দূরে গেছে কেন থাক লাগবে না। দেখেন ডিজিজগুলোর ভিতর কি আছে, কমন রোগ হাইপারটেনশন, তাই না? হাইপারটেনশন মানে কি, উচ্চ রক্তচাপ। ঠিক আছে, হাইপারটেনশন মানে হচ্ছে কি উচ্চ রক্তচাপ। দেখেন, আপনি যখন আপনার কমিউনিটিতে একটা ফার্মেসি দিবেন তখন স্বাভাবিকভাবে কি অনেক রোগী আসবে যাদের প্রেসার কি ফ্লাকচুয়েশন করে, তাহলে প্রেসার মাপার জন্য কি কমনলি আসবে। আপনার কমিউনিটিতে আরেকটা কমন রোগ থাকবে কি অ্যানিমিয়া। ঠিক আছে, অ্যানিমিয়া মানে কি রক্ত স্বল্পতা। কমিউনিটিতে আরেকটা কমন রোগ থাকবে, তাহলে একটা হচ্ছে হাইপারটেনশন, একটা হচ্ছে কি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। ঠিক আছে, কমিউনিটিতে আরেকটা কমন রোগ থাকবে, সেটা হচ্ছে কি ডায়রিয়া, তাই না? কলেরা, ডিসেন্ট্রি। খুবই কমন রোগ থাকবে না? ঘরে ঘরে কি ডায়রিয়া হতে পারে, কলেরা হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে, কনস্টিপেশন হতে পারে। কনস্টিপেশন মানে কি কোষ্ঠকাঠিন্য হতে পারে, তাই না? তাহলে ডায়রিয়া, কলেরা, কনস্টিপেশন কমনলি কি হতে পারে। খুবই কমন একটা জিনিস থাকবে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রাইটিস অথবা কি গ্যাস্ট্রিক আলসার। স্যার প্রথমটা কি কি লিখলেন স্যার? ডায়রিয়া, DIA ডবল আর HOE, ও এই HOE, ডায়রিয়া। কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস। মুছে দিব। বাত ব্যথা, ঠিক আছে, কমন একটা রোগ। যখনই যাবেন বাত ব্যথা, হাত পা চিপায়, হাত পা কি চিবিয়ে চিবিয়ে ব্যথা করে, এই টাইপের কমন কমপ্লেইন গুলা কি পাবেন। অ্যালার্জি, অ্যালার্জি, অ্যাজমা। ঠিক আছে, অ্যালার্জি, হাঁপানি, এই টাইপের রোগগুলো পাওয়া যাবে। হেডেক, হেডেক, মাথা ব্যথা বা মাইগ্রেন, ঠিক আছে, পাওয়া যাবে। ডায়াবেটিস, এটা সম্পর্কে অবশ্যই কি ধারণা থাকতে হবে।
লিখছেন ডায়াবেটিস পর্যন্ত। সিস্টাইটিস বা প্রস্রাবে জ্বালা পোড়া, সিস্টাইটিস বা প্রস্রাবে জ্বালা পোড়া। নাম্বার 10 থাকবে কিছু স্কিন ডিজিজ। হ্যাঁ, ওকে, স্কিন এন্ড নিউট্রিশনাল ডিজিজ, অর্থাৎ আমাদের কমিউনিটিতে কি চর্মরোগ রিলেটেড কিছু রোগ আছে, যেমন কি দাউদ, একজিমা, তাই না, অ্যাকনি, ব্রন, যা আছে সব কি চর্মরোগ রিলেটেড। আরেকটা হচ্ছে কি নিউট্রিশনাল ডিজিজ, অপুষ্টিজনিত কিছু রোগ কমিউনিটিতে পাওয়া যায়। তার মানে কি প্রাথমিকভাবে যদি আপনি একটা ফার্মেসির দোকান স্টার্ট করতে চান, তাহলে অ্যাট লিস্ট কি এই রোগগুলা, এই রোগের সাথে কি জড়িত কিছু ওষুধ সম্পর্কে ধারণা থাকতে হবে। ঠিক আছে, এরপরে আপনি কি আরো যত বেশি জানবেন তত আপনার জন্য কি সুবিধা। কিন্তু মিনিমাম এই কয়েকটা রোগ সম্পর্কে কি একটা ভালো ধারণা থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি 10টা রোগের মধ্যে আমার ক্লাসিফিকেশন আছে, তাই না? সবকিছু মিলে প্রায় 20টার মতো কি 20টা বা 22টার মতো রোগ বলবো আমরা। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা একটা প্র্যাকটিক্যাল করব, সেটা হচ্ছে কি ব্লাড প্রেশার মেজারমেন্ট। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল করব একটা ব্লাড প্রেশার মেজারমেন্ট, কিভাবে রক্তচাপ পরিমাপ করে। ঠিক আছে, তার মানে আপনাদের যাদের কাছে কি প্রেশার মাপার মেশিন আছে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে, কারণ আমাদের এখানে একটা মেশিন দিয়ে কি হবে সবার? না, সময় লাগবে অনেক। যার যার কাছে মেশিন আছে কি করবেন, মেশিনটা নিয়ে আসবেন, তাহলে কি 2-3টা মেশিন হলে কি হবে 2-3 জায়গাতে করা যাবে, তাড়াতাড়ি শেষ হবে, তাই না? তাহলে ব্লাড প্রেশার মেজারমেন্টটা আমরা নেক্সট ক্লাসে শিখব। এখন প্রেশার মাপার জন্য আপনাকে কি শুধু প্রেশার মাপাটা শিখলেই হবে না, প্রেশার মাপার জন্য প্রেশার রিলেটেড যে জিনিসগুলো আছে এগুলো আমাকে কি জানতে হবে। ঠিক আছে, প্রেশারের সাথে জড়িত জিনিসগুলো কি আছে, একটা হচ্ছে কি ব্লাড প্রেশার। আমরা কি বলতেছি? ব্লাড প্রেশার। তাহলে টার্মটা লিখেন ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কি কোনো রোগ? ব্লাড প্রেশার কিন্তু আপনার বেঁচে থাকার মাধ্যম। আপনার শরীরে যদি রক্তচাপ না থাকে তাহলে রক্ত কি হবে না, প্রবাহিত হবে না। ঠিক আছে, দেখেন আপনার হার্ট থাকে কোথায়? মাঝখানে। নিচে থেকেও রক্ত আসতেছে, নিচে রক্ত যাচ্ছে। চাপটা যদি না থাকে তাহলে এত নিচে থেকে রক্ত কি হার্ট পর্যন্ত আসবে না। তাহলে রক্তচাপ হচ্ছে কি আপনার বেঁচে থাকার একটা মাধ্যম। রোগ কোনটা? প্রত্যেকটা জিনিসের, আমাদের বডির প্রত্যেকটা জিনিসের নরমাল ফিজিওলজিক্যাল কি থাকে, একটা রেঞ্জ থাকে। যতক্ষণ পর্যন্ত আপনি এই নরমাল রেঞ্জের ভিতর আছেন ততক্ষণ পর্যন্ত কি আপনি সুস্থ। যখনই রেঞ্জটা কি এটার বাইরে চলে যাবে তখনই কিন্তু আপনি কি অসুস্থ। তাহলে ব্লাড প্রেশারেরও কি থাকবে, একটা নরমাল রেঞ্জ থাকবে। যখনই রেঞ্জের বাইরে চলে যাব আমরা তখনই কি হবে, উচ্চ রক্তচাপ। মানে রেঞ্জের উপরে চলে গেলে কি উচ্চ রক্তচাপ, নিচে চলে গেলে কি নিম্ন রক্তচাপ। ঠিক আছে, এখন আমি যদি আপনাদেরকে কখনো জিজ্ঞেস করি হাইপার টেনশন কাকে বলে, এখন আপনি যদি বলেন যে কি হাইপার টেনশন, ঠিক আছে, হাইপার মানে জানেন আপনি কি উচ্চ, টেনশন মানে কি দুশ্চিন্তা। ঠিক আছে, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে যে রোগ হচ্ছে সেটাই কি হাইপার টেনশন। ঠিক আছে, মেইন কথাটা বুঝেন যে মেডিকেল কিছু টার্মিনোলজি আপনার জানা থাকা লাগবে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করার জন্য। যদি কিছুই না জানেন তাহলে তো এই প্রফেশনে এসে আপনার কি দরকার না, আপনি অন্য প্রফেশনে কাজ করেন। পৃথিবী থেকে একটাই প্রফেশন, ঠিক আছে, বাট এই প্রফেশনে যদি আসেন তাহলে কিছু জিনিস আপনার কি জানা থাকা লাগবে। উচ্চ রক্তচাপ কাকে বলে, হাইপার টেনশন কি, তারপরে কি নিম্ন রক্তচাপ কাকে বলে, হাইপোটেনশন কি, এইসব জিনিস সম্পর্কে কি ধারণা থাকা লাগবে। কারণ আপনি যখন একটা ওষুধের লিফলেট পড়বেন ওখানে কি উচ্চ রক্তচাপের চেয়ে হাইপার টেনশনটা লেখা থাকবে, আবার বাংলায় হলে উচ্চ রক্তচাপ লেখা থাকবে। ঠিক আছে, তাহলে হাইপার টেনশন, হাই প্রেশার কিন্তু কোনো জায়গায় লেখা থাকবে না। কোনো জায়গায় লেখা থাকবে না কি হাই প্রেশার, সব জায়গায় লেখা থাকবে কি হয় হাইপার টেনশন, বাংলায় লিখলে কি উচ্চ রক্তচাপ। ঠিক আছে,
তাহলে আমরা কি উচ্চ রক্তচাপ পড়ার জন্য আমাকে আগে রক্তচাপ জানতে হবে। রক্তচাপ কাকে বলে লিখে নেন। প্রথমে আমরা জানি রক্তচাপ কাকে বলে। একটা সিম্পলি বলি রক্তচাপ কাকে বলে। এটা একটা কি রক্তনালী। যখন এই রক্তনালীর ভিতর দিয়ে রক্তটা যাচ্ছে, হ্যাঁ, তখন কি নালীর গায়ে একটা পার্শ্বচাপ দিয়ে দিয়ে যায় না? নালীর গাটা তো এরকম, তাহলে নালীর গায়ে কি একটা পার্শ্বচাপ দিতে দিতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে নালীর গায়ে ব্লাড যে চাপটা দিচ্ছে, এই চাপটাকে আমরা কি বলতেছি? ব্লাড প্রেশার। তাহলে সংজ্ঞাটা লেখেন। রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহের সময় রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহের সময় রক্তনালীর গায়ে ব্লাড যে পার্শ্বচাপ দেয়, রক্তনালীর গায়ে ব্লাড যে পার্শ্বচাপ, ব্লাড যে ব্লাড যে আচ্ছা মানে রক্ত যে পার্শ্বচাপ দেয়, ঠিক আছে? ল্যাটেরাল প্রেসার exerted by blood against vessel wall। তার মানে রক্তনালীর গায়ে রক্ত যে পার্শ্বচাপ দেয়, ল্যাটেরাল প্রেসার দেয়, এই প্রেসারটাকে, পার্শ্বচাপটাকে আমরা কি বলতেছি? ব্লাড প্রেসার বলতেছি। তাকেই ব্লাড প্রেসার বলে। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহের সময় রক্তনালীর গায়ে রক্ত যে পার্শ্বচাপ প্রয়োগ করে তাকে কি বলে? ব্লাড প্রেসার বলে। সংজ্ঞাটা ক্লিয়ার? স্যার আপনি বলেন তো কি লিখছেন? আপনি আমার লেখা ঠিক না রে। লিখতে হবে স্যার, এটা তো না লিখলে কোনো লাভ নাই। আপনি বলেন তো কি লিখছেন? রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহের সময় রক্তনালীর গায়ে ব্লাড যে পার্শ্বচাপ দেয়, ব্লাড যে পার্শ্বচাপ দেয় বা প্রয়োগ করে তাকে কি বলে? ব্লাড প্রেসার বলে। স্যার আপনি বলেন তো কি লিখছেন? রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহের সময় রক্তনালীর গায়ে ব্লাড বা রক্ত যে চাপ পার্শ্বচাপ দেয় তাকে ব্লাড প্রেসার বলে। বা রক্তচাপ বলে। ব্লাড প্রেসারের বাংলা কি? রক্তচাপ। ম্যাডাম বলেন কি লিখছেন? আমি লিখেছি রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহের সময় রক্তনালীর গায়ে ব্লাড যে পার্শ্বচাপ প্রয়োগ করে তাকে ব্লাড প্রেসার বলে। ঠিক আছে, এটা মনে থাকবে না, মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? ছোট ছোট। আচ্ছা, ব্লাড প্রেসার দেখেন দুই প্রকার। ব্লাড প্রেসার মূলত 4 প্রকার, বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্লাড প্রেসার হচ্ছে 2টা, ঠিক আছে? একটা হচ্ছে ব্লাড প্রেসার 2 প্রকার, লেখেন ব্লাড প্রেসার 2 প্রকার। একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেসার, আরেকটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। আরো 2টা ব্লাড প্রেসার আছে, পালস এবং বিট। এই দুটো আপনাদের লেভেল থেকে লাগছে না। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেসার, আরেকটা কি? ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। সিস্টোলিক ব্লাড প্রেসার মানে কি? ডায়াস্টোলিক ব্লাড প্রেসার মানে কি? সিস্টোলিক মানে হচ্ছে সংকোচন, ঠিক আছে? সংকোচনের সময় যে চাপটা হয়, তাহলে কি ম্যাক্সিমাম প্রেসার ডিউরিং সিস্টল। সহজ কথা হচ্ছে যে মানে হার্টের মাসেলগুলোর আমরা কন্ট্রাকশন রিল্যাক্সেশন যদি পড়তাম তাহলে দেখতাম হার্ট কি হয়, একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়, সংকুচিত হয় প্রসারিত হয়। তাহলে সংকোচনের সময় একটা চাপ থাকে, প্রসারণের সময় কি আরেকটা চাপ থাকে। সংকোচনের সময় চাপটা বেশি থাকে, প্রসারণের সময় কি কম থাকে। তাহলে সংকোচনের সময় যে চাপ সেটাকে বলে সিস্টোলিক প্রেসার, আর প্রসারণের সময় যে চাপটা সেটাকে কি বলে? ডায়াস্টোলিক প্রেসার। সিস্টোলিক প্রেসারের একটা নরমাল রেঞ্জ আছে, সেই রেঞ্জটা কত? দেখেন আমরা যখন প্রেসার পাবো এরকম করে বলি না 110/80, ঠিক আছে? এরকম করে বলি। এখন এই যে 110 এটা কি ম্যাক্সিমামটা না, বড়টা না, ঠিক আছে? তাহলে এই যে 110টা হচ্ছে কি সিস্টোলিক প্রেসার, আর 80টা হচ্ছে কি মিনিমামটা না, মিনিমামটা হচ্ছে কি ডায়াস্টোলিক প্রেসার। তাহলে এখানে একটা হচ্ছে সিস্টোলিক প্রেসার, আরেকটা হচ্ছে কি ডায়াস্টোলিক প্রেসার। সংকোচনটা যেহেতু আগে হয় সেজন্য কি বড় প্রেসারটা আগে লিখতে হয়।
তাহলে প্রথমটা হচ্ছে কি সিস্টোলিক প্রেসার, পরেরটা হচ্ছে কি ডায়াস্টোলিক প্রেসার। ঠিক আছে, তাহলে সিস্টোলিক প্রেসারের নরমাল রেঞ্জটা আপনাদের একটু মনে রাখা লাগবে। রেঞ্জটা হচ্ছে কত? 100 টু লেস দেন 140। একক হচ্ছে কি মিলিমিটার। এইচজি মানে মার্কারি। এইচজি তে কি বোঝা? মার্কারি। মার্কারি মানে কি? পারদ। প্রেসার মাপে কিসে? পারদ চাপে। ঠিক আছে, পারদ চাপে মাপে। লেস দেন 140 মানে কি 140 এর কম। 140 হওয়া যাবে না, 140 এর 100 থেকে 140 এর কম। লেস দেন নিচের দিকে তীর চিহ্ন মানে কি 140 এর কম। আপাতত শিখেন 100 থেকে 140। তবে মনে রাখতে হবে 140 থেকে হাইপারটেনশন উচ্চ রক্তচাপ। 100 থেকে 140 এর মধ্যে যদি থাকে তাহলে কি ব্লাড প্রেসার নরমালের ভিতরে আছে। যখন 140 এর উপরে চলে যাবে তখন সেটা কি হাইপারটেনশন। ওকে, তাহলে এই জিনিসটা তো ক্লিয়ার। সিস্টোলিক প্রেসার যদি 100 থেকে 140 এর মধ্যে থাকে ব্লাড প্রেসার কি আছে? ঠিক আছে। যদি 100 এর নিচে নেমে যায় তাহলে হাইপোটেনশন নিম্ন রক্তচাপ। যদি 140 এর উপর উঠে যায় তাহলে কি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। ঠিক আছে, ডায়াস্টোলিক প্রেসারের ক্ষেত্রে সেম 60 টু লেস দেন 90। ঠিক আছে, 60 থেকে 90 এর ভিতরে থাকবে। 60 থেকে 90 এর ভিতরে থাকবে। ঠিক আছে, তাহলে ব্লাড প্রেসার কাকে বলে? ব্লাড প্রেসার কত প্রকার পাওয়া যাবে না? ঠিক আছে, ব্লাড প্রেসার কাকে বলে? যে ব্লাড ভেসেলের ভিতর দিয়ে ব্লাড প্রবাহের সময় ভেসেল ওয়ালে ব্লাড যে পার্শ্বচাপ প্রয়োগ করে। কত প্রকার? দুই প্রকার, সিস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার। সিস্টোলিক হচ্ছে কি বড়টা ম্যাক্সিমাম প্রেসার, আর ডায়াস্টোলিক হচ্ছে কি মিনিমাম প্রেসার। ঠিক আছে, একটা ব্লাড প্রেসার এইভাবে লিখে যদি বলা হয় সিস্টোলিক কোনটা ডায়াস্টোলিক কোনটা, তাহলে আপনাকে বলতে হবে বড়টা হচ্ছে কি সিস্টোলিক, ছোটটা হচ্ছে কি ডায়াস্টোলিক। আমাদের ব্লাড প্রেসার লেখার নিয়ম কি? আগে লিখতে হবে সিস্টোলিক, তারপরে লিখতে হবে কি ডায়াস্টোলিক। কারণ আমরা যখন প্রেসার মাপবো আগে কোনটা আসবে? সিস্টোলিকটা আসবে। সেজন্য আগে আমি লিখবো কি সিস্টোলিক প্রেসার, এরপরে আসবে কোনটা ডায়াস্টোলিক। ক্লিয়ার এটা? আচ্ছা, মাপতে পারি কিন্তু জানি না। আচ্ছা এবার আসেন ব্লাড প্রেসার কতগুলো জিনিসের উপর নির্ভর করে। এই জিনিসটা আমাদের বলার জন্য বলা যে ব্লাড প্রেসার কতগুলো জিনিসের উপর নির্ভর করে। ঠিক আছে, যেমন একটা জিনিসের উপর নির্ভর করে কি কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট গুণন পেরিফেরাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট গুণন পেরিফেরাল রেজিস্ট্যান্স। আর এই কার্ডিয়াক আউটপুট আবার কি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট গুণন পেরিফেরাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই তিনটা টার্ম একটু আমরা বলবো। একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম, হার্ট রেট, পেরিফেরাল রেজিস্ট্যান্স। আপনার শরীরে রক্তচাপ বাড়বে না কমবে এই জিনিসটা ডিপেন্ড করবে কি এই তিনটা জিনিসের উপর। এদের যে কোনো একটা যদি বাড়ে তাহলে কি হবে? রক্তচাপ বেড়ে যাবে। যে কোনো একটা যদি কমে কি হবে? রক্তচাপ কমে যাবে। তাহলে আপনার লো প্রেসার হচ্ছে না হাই প্রেসার হচ্ছে এই তিনটা জিনিসের উপরে কি নির্ভর করতেছে। ঠিক আছে, তাহলে লো প্রেসার ওই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করবে, হাই প্রেসারও কি এই তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করবে। এবং আমরা যত ওষুধ খাই প্রেসারের সব ওষুধগুলা কি কোনো না কোনো ভাবে তিনটা জিনিসই ঠিক করে দেয়। ওকে, তাহলে সংজ্ঞাগুলো আমরা একটু জানি যে এখানে যে টার্মগুলো পড়লাম ব্লাড প্রেসারের সংজ্ঞাটা তো আমরা পড়লাম তাই না? তাহলে কার্ডিয়াক আউটপুট কাকে বলে এটা একটা পড়বো, পেরিফেরাল রেজিস্ট্যান্স কাকে বলে এটা একটু পড়বো, স্ট্রোক ভলিউম কাকে বলে পড়বো, হার্ট রেট কাকে বলে একটু পড়বো, আমরা নরমাল রেঞ্জটাও জানবো। স্যার কার্ডিয়াক আউটপুট এগুলা কাকে বলে? এটা এখানে পড়াবে।
কখন আচ্ছা পড়াবেন এখন না জি স্যার, মাত্র তো লিখলেন না। আপনাকে প্রশ্ন কখন পড়ালে হবে? দেখেন আপনাদের তো শর্ট কোর্স তাই না, জি স্যার। এখন সব জিনিসগুলো এখানে পড়ানো আমাদের জন্য কি কঠিন হয়ে যায়, বাট যখন আপনি লং কোর্স করবেন তখন কি এই জিনিসগুলো অনেক ডিটেলস আপনাদেরকে কি পড়ানো হয়, এটাই স্বাভাবিক। ওকে, তাহলে দেখেন কার্ডিয়াক আউটপুট কাকে বলে, লিখেন প্রথমে লেখেন কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট কাকে বলে নীলিমা? আলমগীর স্যার বলেন কার্ডিয়াক আউটপুট কাকে বলে? ম্যাডাম বলেন কার্ডিয়াক আউটপুট কাকে বলে? কার্ডিয়াক আউটপুট হচ্ছে স্যার হার্টের কি জানি স্যার, লিখলাম তো পরীক্ষাও দিলাম, আমি তো স্যার বুঝাইতে পারতেছি না। প্রতি মিনিটে যার একটা হার্ট কতবার ইয়ে করে না আচ্ছা আমি বলি দেই, আপনারা লিখেন কার্ডিয়াক আউটপুট। হ্যাঁ, কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক মানে তো আমরা বুঝি হার্ট তাই না, আউটপুট মানে বের হয়ে আসা। তাহলে হার্ট থেকে প্রতি মিনিটে যে পরিমাণ রক্ত বডির দিকে পাম্প আউট হয়, তার মানে কি এটা যদি আমার হার্ট হয় তাহলে হার্ট থেকে 1 মিনিটে যে পরিমাণ রক্ত বডির জন্য কি বের হয়ে আসে, ঠিক আছে, হার্ট থেকে তো রক্তটা বডির দিকে বের হয়ে আসতেছে না, বিশুদ্ধ রক্তটা, তাহলে 1 মিনিটে কি পরিমাণ রক্ত বের হয়ে আসে এটাকে আমরা কি বলতেছি, হার্ট রেট। ঠিক আছে, সরি কি কার্ডিয়াক আউটপুট। তাহলে সংজ্ঞাটা লেখেন, হার্ট থেকে প্রতি মিনিটে যে পরিমাণ রক্ত বডির দিকে পাম্প আউট হয়, হার্ট থেকে প্রতি মিনিটে, মিনিটটা মনে রাখতে হবে, প্রতি মিনিটে, হার্ট থেকে প্রতি মিনিটে বডির দিকে, কোন দিকে, হার্ট থেকে বডির দিকে, বডির দিকে যে পরিমাণ রক্ত পাম্প আউট হয়, মানে কি পাম্প হয়ে আসে তাই না, পাম্প আউট হয় হার্ট থেকে বডির দিকে প্রতি মিনিটে বা 1 মিনিটে হার্ট থেকে বডির দিকে যে পরিমাণ রক্ত কি হয়, পাম্প আউট হয়, PUMP আউট, পাম্প আউট হয়, তাকে কি বলা হয়, কার্ডিয়াক আউটপুট। তার মানে এক কথায় হার্ট থেকে বডির দিকে প্রতি মিনিটে যে পরিমাণ রক্ত বের হয় বা আসে, ক্লিয়ার? তাহলে হার্ট থেকে 1 মিনিটে বডির জন্য কতটুকু রক্ত আসে, এটা হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুটের বিপরীত শব্দ হচ্ছে কি ভেনাস রিটার্ন, তাই না, ভেনাস রিটার্ন। বডি থেকে 1 মিনিটে হার্টে যে পরিমাণ রক্ত আসে, দুইটা সমান সমান হবে না, যে পরিমাণ রক্ত হার্টে আসবে সেই পরিমাণ রক্তই তো হার্ট থেকে বের হবে, হার্ট তো রক্ত তৈরি করে না। তাহলে কি কার্ডিয়াক আউটপুট সমান সমান কি হয়, ভেনাস রিটার্ন হয়। ভেনাস রিটার্ন মানে ভেন দিয়ে বডি থেকে হার্টে আসে, আর কার্ডিয়াক আউটপুট মানে হার্ট থেকে কি হয়, বডির দিকে বের হয়ে যায় প্রতি মিনিট। প্রত্যেকটা ক্ষেত্রে কি মিনিটটা ইম্পর্টেন্ট, সমপরিমাণিত হবে। হ্যাঁ এক স্বাভাবিক। এক সময় আমার এই হাতে যতটুকু রক্ত আছে, আমি মানে পানি যদি যতটুকু থাকে, আমি কাউকে মারলে তো ওইটুকু পানি যাবে। তাহলে কার্ডিয়াক আউটপুট ক্লিয়ার? বলেন কি লিখছেন? হার্ট থেকে প্রতি মিনিটে বডির দিকে যে পরিমাণ রক্ত পাম্প আউট হয় বা বের হয়ে আসে, পাম্প আউট হয় তাকে কার্ডিয়াক আউটপুট বলে। হ্যাঁ, আমরা কিছুক্ষণ পরে দেখবো কার্ডিয়াক আউটপুট কতটুকু হয়। ওকে, এখন দেখেন কার্ডিয়াক আউটপুট দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমরা যদি কার্ডিয়াক আউটপুট করি দুইটা জিনিস, স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট। তাহলে স্ট্রোক ভলিউম লেখেন, স্ট্রোক ভলিউম এখানে লিখে দিয়েছি, এটা লেখেন স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম কার্ডিয়াক সমান সমান হচ্ছে, এটা আগে লেখেন, এখানে আমরা তো লিখছি কার্ডিয়াক আউটপুট সমান সমান ইনটু স্ট্রোক ভলিউম, পেরিফেরাল রেজিস্ট্যান্স আগের জায়গায় আছে, ঠিক আছে? তাহলে স্ট্রোক ভলিউমের সংজ্ঞাটা লেখেন, স্ট্রোক ভলিউমের সংজ্ঞাটা লেখেন। আচ্ছা একটু, স্ট্রোক ভলিউম হচ্ছে কি, আমরা কার্ডিয়াক আউটপুটে বললাম যে প্রতি মিনিটে হার্ট থেকে যে পরিমাণ রক্ত বের হয়ে যায়, বের হয়ে আসে, আর স্ট্রোক ভলিউম হবে প্রতি বিটে, হ্যাঁ প্রতি
বিটে, মানে হার্ট যখন একবার পাম্প করলো, একবার পাম্পে কতটুকু রক্ত বের হয়ে আসে, তাহলে লেখেন হার্ট থেকে প্রতি বিটে যে পরিমাণ রক্ত বডির দিকে বের হয়ে আসে, হার্ট থেকে প্রতি বিটে, একটা হচ্ছে প্রতি মিনিটে, একটা হচ্ছে কি প্রতি বিটে। বিট মানে ঠিক আছে, যেমন বিট মানে একবার পাম্প করলো, এরকম পাম্প তো 1 মিনিটে কি 60 বার 70 বারও করতে পারে। তাহলে প্রতি বিটে যে পরিমাণ রক্ত বের হয়ে আসে তাকে বলা হয় কি স্ট্রোক ভলিউম। হার্ট থেকে প্রতি বিট, বিইএটি, প্রতি বিটে যে পরিমাণ রক্ত, হার্ট থেকে প্রতি বিটে, হার্ট থেকে প্রতি বিটে যে পরিমাণ রক্ত বডির দিকে বের হয়ে আসে বা পাম্প আউট হয়, যেটা বলেন তাকে আমরা কি বলবো? হ্যাঁ, তাকে আমরা বলবো স্ট্রোক ভলিউম। এটুকু ক্লিয়ার তো? হার্ট থেকে প্রতি বিটে যে পরিমাণ রক্ত বের হয়ে আসে তাকে আমরা কি বলি? স্ট্রোক ভলিউম। আচ্ছা, আর হার্ট রেট কাকে বলে? 1 মিনিটে যতগুলা বিট হয়, একটা প্রতি বিটে যে পরিমাণ রক্ত বের হয়ে আসে, হার্ট রেট কাকে বলে? 1 মিনিটে। তাহলে বিট পার মিনিট কি হবে? বিট পার মিনিট। তার মানে কি প্রতি মিনিটে হার্টে যতগুলো বিট হয় তাকে আমরা কি বলি? হার্ট রেট। কি? হার্ট রেট। প্রতি মিনিটে হার্ট যতগুলো বিট দেয় তাকে কি বলা হয়? হার্ট রেট, বিট পার মিনিট। ঠিক আছে, তাহলে হার্ট রেট মানে কি? এই যে হার্ট রেট, হার্ট রেট মানে কি? বিট পার মিনিট। 1 মিনিটে হার্ট কতগুলো বিট দেয়। আর স্ট্রোক ভলিউম কাকে বলে? প্রতি বিটে কি পরিমাণ রক্ত বের হয়ে যায়। তাহলে এটা বের হবে না 1 মিনিটে কতটুকু রক্ত বের হয়, এটা 1 মিনিটে কতগুলো বিট দিচ্ছে, প্রতি বিটে কতটুকু রক্ত বের হচ্ছে, তাহলে 1 মিনিটে কতটুকু রক্ত বের হচ্ছে, বের হবে না? ঠিক আছে, মোটামুটি ভাবে কি স্ট্রোক ভলিউম কত? 70 ml এর মতো। হ্যাঁ, এক বিটে হার্ট থেকে প্রায় 70 ml এর মতো রক্ত কি হয়? বের হয়। আর আমরা নরমালি জানি হার্ট কি প্রায় প্রতি মিনিটে এভারেজে কি 72 বার বিট করে। তাহলে 70 গুণন 72 দিলে প্রায় 5 লিটারের মতো। ঠিক আছে, তাহলে হার্ট প্রতি মিনিটে, আপনার জীবদ্দশায় চিন্তা করেন, প্রতি মিনিটে 5 লিটার করে রক্ত পাম্প করে। তাহলে চিন্তা করেন আপনার লাইফ টাইমে সে 1 ঘন্টায় কতটুকু করে, 24 ঘন্টায় কতটুকু করে, আপনার লাইফ টাইমে কতটুকু রক্ত সে পাম্প করতেছে। এই পাম্পার যদি মেশিন দিয়ে চালাতেন, কারেন্ট দিতে দিতে শেষ হয়ে যেত। ঠিক আছে, কারেন্টটাও কি আপনার ভিতরেই তৈরি করে দিচ্ছে। এখন আপনার শরীরে 5 লিটার রক্ত না থাকলেও 5 লিটার হবে, কারণ কি রক্ত তো সাইকেলিং হচ্ছে, তাই না? রক্ত তো সাইকেলিং হচ্ছে, 5 লিটার রক্ত লাগবে এমন না। 2 লিটার রক্ত থাকলেও পাম্পটা কি 5 লিটারই হবে, কারণ রক্ত কি হচ্ছে? সাইকেলিং হচ্ছে। একবারে 5 লিটার হচ্ছে না তো, 70 ml করে হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে। এইটুকু ক্লিয়ার কিনা? ঠিক আছে, দেখেন আপনাকে আশরাফুল মাখলুকাত বানাইছে, আমরা বারবার এই কথাটা বলি, এত সহজ মেকানিজম আপনার মনে করার কোনো কারণ নাই। ঠিক আছে, আপনার ভিতরে এখনো কি ধরেন যে 80-90% মেকানিজম এখনো অনাবিষ্কৃত। ঠিক আছে, যেইটুকু আবিষ্কৃত হচ্ছে এইটুকুই মেডিকেল সায়েন্স, এইটুকুই পড়তে আমাদের কি দাঁতটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এমবিবিএস এর একটা লোক কি পড়তেছে পড়তেছে কবরে চলে যাচ্ছে, কবরে যাওয়ার আগ পর্যন্ত পড়তেছে, এরপরও শিখা শেষ হচ্ছে না। ঠিক আছে, আমাদের বডির মেকানিজম পৃথিবীর সবচেয়ে কি কমপ্লেক্স মেকানিজম গুলোর ভিতরে একটা, তাই না? আপনি চন্দ্র সূর্য আকাশ যা তৈরি করছে এর মধ্যে আপনি শ্রেষ্ঠ না? তাহলে আপনার প্রত্যেকটা মেকানিজমে কি থাকবে? শ্রেষ্ঠত্ব থাকবে। ওকে, তাহলে কার্ডিয়াক আউটপুট মানে কি? স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট। ওকে, আরেকটা লাস্ট থাকে পেরিফেরাল রেজিস্ট্যান্স। কি থাকে? আচ্ছা, হার্ট রেটের নরমাল রেঞ্জটা একটু লিখে নেন। এই যে হার্ট রেট 1 মিনিটে কত? 60 থেকে 90। প্রতি মিনিটে কত? 72। ঠিক আছে, তাহলে 1 মিনিটে কত? রেঞ্জটা হচ্ছে 60 থেকে 90, এভারেজ কত? 72। তাহলে আপনার হার্ট রেট প্রতি মিনিটে 60 থেকে 90 এর মধ্যে যদি থাকে, হার্ট রেট কি আছে? ঠিক আছে। যদি হার্ট রেট কি 72 থাকে তাহলে কি এভারেজ ঠিক আছে। যদি 60 এর কম আসে তাও প্রবলেম, 60 এর থেকে যদি 90 থেকে যদি বেশি যায় তাও প্রবলেম। এটুকু ক্লিয়ার কিনা? 60 থেকে 90। হ্যাঁ, 60 থেকে 90। কমপক্ষে 72 রাখা বলি।
কমপক্ষে 72 না, এভারেজ 72। আপনি 60 থেকে 90 এর যোগ করে দুইটা ভাগ দিলেন, 72 এ গিয়ে কাছাকাছি আসবে। ওকে, আমরা ব্লাড প্রেসার ইয়াটা বলি না, দেখেন 120 বাই কত 80 বলি, তাই না? এই 120 বাই দুটো এভারেজ ভ্যালু, কারণ সর্বনিম্ন কত 100, সর্বোচ্চ কত 140। তাহলে দুইটাকে যোগ দিয়ে দুইটা ভাগ দিলে কত হবে? 120। 240 হবে, ভাগ দিলে কত হবে? 120 হবে। তার মানে এটা এভারেজ ভ্যালু। পেরিফেরাল রেজিস্ট্যান্স লেখেন, পেরিফেরাল রেজিস্ট্যান্স। দেখেন আমাদের ব্লাড ভেসেলটা হচ্ছে কি একটা পাইপের মতো। পাইপে যদি আপনি চেপে ধরেন কি হয়? বাগানে পানি দেওয়ার সময় চেপে ধরলে কি পানি অনেক দূরে চলে যায় না? পানির স্পিড বেড়ে যায় অনেক, তাই না? আমাদের ব্লাড ভেসেল কি করে? রক্ত নালীটা রক্তকে এরকম করে চেপে ধরতে চায়। সেই জন্য কি এর ভিতর দিয়ে রক্ত যখন যায়, এই চাপার বিরুদ্ধে কি করে? রক্ত একটা বল প্রয়োগ করে, ব্লাড প্রেসার দেয়। তাহলে দেখেন এটা আমার রক্তনালী হলে এই দিক দিয়ে রক্ত যাচ্ছে, তাহলে রক্তনালী রক্তের গায়ে যে প্রেসারটা দেয় সেটা হচ্ছে কি? পেরিফেরাল রেজিস্ট্যান্স। আর এই প্রেসারের বিরুদ্ধে আবার রক্ত কি করে? আরেকটা পার্শ্বচাপ দিতে দিতে যায়। যখন দুইটা পার্শ্বচাপ সমান হয় তখনই কেটে স্থির থাকে, তা না হলে কেটে শুধু নিচের দিকে নেমে আসে অথবা কি উপরের দিকে উঠে যেত। ঠিক আছে, দুইটা প্রেসার সমান সমান, তখন কি জায়গাটা স্থিরভাবে কি থাকতেছে। ওকে, তাহলে ব্লাড ভেসেল যে প্রেসার দেয় সেটা হচ্ছে কি? পেরিফেরাল রেজিস্ট্যান্স। আর রক্তনালী যে প্রেসারটা দিচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স, আর ব্লাড যে প্রেসারটা দিচ্ছে এটা হচ্ছে কি? ব্লাড প্রেসার। তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স এবং ব্লাড প্রেসার কি দুই বিপরীতমুখী শক্তি। ওকে, তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় ব্লাড প্রেসারও কি হবে? বেড়ে যাবে, এদিকেও শক্তি তখন বেড়ে যাবে। ওকে, তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স লেখেন হার্ট থেকে দূরবর্তী অঞ্চলে, হার্ট থেকে যত দূরে যাবেন কি পেরিফেরাল রেজিস্ট্যান্স তত বাড়তে থাকবে। হার্ট থেকে দূরবর্তী অঞ্চলে রক্ত প্রবাহের সময় রক্তনালীর গায়ে রক্ত যে বাধার সম্মুখীন হয়, রক্তনালীর গায়ে রক্ত যে বাধার সম্মুখীন হয়, হাত থেকে দূরবর্তী